ওসমান হাদি, যার মৃত্যু নিয়ে বাংলাদেশ তোলপাড়, ইতিবাচক নেতিবাচক বিভিন্ন মন্তব্য বিভিন্ন কিছুতে মানে যার যার অবস্থান থেকে তার তার মতো করে কথা বলছে। যারা হাদির পক্ষের তারা হাদিকে যেরকম ইতিহাসের মহাবীর বলছে, যারা হাদির বিপক্ষ শিবিরের তারা ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত কুলাঙ্গারদের একজন হিসেবে হাদিকে উপস্থাপন করছে। কিন্তু এই সব কিছুকে যদি আমি এক পাশে চাপিয়েও রাখি, আমি যেহেতু হাদির বিরোধী পক্ষের রাজনীতির সঙ্গে যুক্ত, কিংবা হাদির যে আদর্শ বিশ্বাস করে আমি তার বিরুদ্ধ আদর্শ বিশ্বাস করি। হাদির সঙ্গে আমার পুরোপুরি ভাবেই কি বলে অপোজিট। সেই জায়গা থেকেও যেটা হয়েছে, হাদির এই ঘটনাটা গতকাল থেকে একটা জিনিস যেটা আমাকে বারবার নাড়া দিচ্ছিল। ইভেন কালকে রাতে আমি ঘুমাইনি ঠিক মতো, আমার ঘুম আসছিল না। সবকিছু মিলিয়ে এই যে অগ্নিকাণ্ড, ভাঙচুর, লুটপাট, প্রথম আলো, ডেইলি স্টার, হাদি, এটা ওটা, সব মিলিয়ে। কারণ দিন শেষে ধরেন সাময়িকভাবে কোনো কোনো যারা হচ্ছে ধরেন বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে আঘাত করেছে, তাদের মৃত্যু সাময়িকভাবে আমাদেরকে একটা স্বস্তি দিলেও যদি আপনি একটু সময় নিয়ে চিন্তা করেন, সেই মৃত্যুও কোথাও না কোথাও গিয়ে আপনার কাছে মৃত্যু হিসেবে উপস্থাপন হবে। কোথাও না কোথাও গিয়ে আপনাকে একটু না একটু ব্যথিত করবেই, সেটা আপনি স্বীকার করুন বা না করুন। যদি আপনার ভেতরে ওই বোধটুকু থাকে। তো হাদি আমার শত্রু, কিন্তু হাদির মৃত্যু আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটা হচ্ছে হাদির যে একটা সন্তান রয়েছে, ওর সন্তানের চাইতে ২ বছরের বড় আমার একটা সন্তান আছে। হাদি শাহবাগে যে পাকিস্তানপন্থী আদর্শের জন্য মিছিল করছিল, ৩২ ভাঙায় উল্লাস করছিল, সেই উল্লাসে হাদির কাঁধের উপরে তার ছেলেটা ছিল। সেই ছবিটা আমি দেখছিলাম। তো একজন বাবা হিসেবে আরেকজন বাবার এইরকম মৃত্যু এবং তার সন্তানের উপরে তার প্রভাব, তার সন্তানের ভবিষ্যতে যে পিতৃর আদর থেকে বঞ্চিত হওয়া। কারণ পৃথিবীর সবচেয়ে কুলাঙ্গার মানুষও সেটাও অন্তত তার সন্তানকে ভালোবাসে। এটা নিয়ে কোনো রকম আসলে এখানটায় কোনো তর্কের অবকাশ নেই আমার হিসেবে। তো হাদি নিঃসন্দেহে তার সন্তানকে ভালোবাসতো। তার সন্তান হাদিকে যতটা ভালোবাসতো পৃথিবীর, আপনি এখন হাদি আমার বিরুদ্ধ পক্ষ, আমার কাছে হাদি একটা পশু। কিন্তু হাদি পশু হলেও পৃথিবীর কোনো মহানায়ককে আপনি হাদির সন্তানের সামনে দাঁড় করাতে পারবেন না, যাকে হাদির ছেলে হাদির চেয়ে বেশি হাদির চেয়ে বেশি ভালোবাসবে। হাদির সন্তানের কাছে হাদি আসলে মহানায়ক। প্রত্যেক সন্তানের কাছে তার বাবা মহানায়ক। বাহিরের দৃষ্টিকোণ থেকে আমাদের বিচার বিশ্লেষণ, আমাদের রাজনীতি, আমাদের এই যে আদর্শের দ্বন্দ্ব, এগুলো নিয়ে আমরা যাই বলি না কেন। তো এই জিনিসটা আমাকে নাড়া দিচ্ছিল, এটা নিয়ে খুব একটা অস্থিরতা বোধ করছিলাম। পাশাপাশি হাদির মারা যাওয়ার ঘটনায় হাদির যে অনুসারীরা, তাদের যে রিয়াকশন গুলো আমরা দেখলাম, সেই ধ্বংসযজ্ঞ, তাদের লুটপাট, তাদের চুরি ডাকাতি, সারা রাত ব্যাপী তারা যা করলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে হাদির সন্তানের প্রতি আমার সহানুভূতি, আমার সহমর্মিতা, আমার এইটার প্রতি আমার সহমর্মিতা জানিয়ে আমি আজকে কয়েকটা কথা বলতে চাই। হাদির মৃত্যুর পরে নিশ্চয়ই হাদির অনুসারী যারা, তারা আমার কথাগুলো শুনবেন না এই মুহূর্তে। আপনারা শুনবেন না, কারণ আপনারা এই কথাগুলো শুনবার জন্য মানসিকভাবে প্রস্তুত না। আপনারা এখন বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা এই মুহূর্তে একমাত্র আওয়ামী লীগ নিধন, মুক্তিযুদ্ধের মতো যে নিদর্শনগুলো রয়েছে মুক্তিযুদ্ধের, সেই ধরেন কি বলে ছায়ানটের মতো, এগুলো ধ্বংস করার মধ্যে মত্ত। আপনারা এখন কোনো যুক্তিতে যাবেন না, আমি জানি। কিন্তু যারা ধরেন একটু নিউট্রাল ভাবে এখনো মাথা ঠান্ডা আছে, সেই মানুষগুলোকে আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, হাদি কি আসলে বলির পাঠা কিনা? আমাকে একটু একটা হিসাব মিলিয়ে দেন। হাদির যে খুনি ফয়সাল করিম মাসুদ, এই ফয়সাল করিম মাসুদ কে? এই ফয়সাল করিম মাসুদ সম্পর্কে আমরা যেটা জানতে পারি যে জুলাইয়ের সেই শেখ হাসিনা সরকারের পতন, আওয়ামী লীগের বাংলাদেশ থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, তারপরে এই ফয়সাল একটা জায়গায় কয়েক কোটি টাকা দাবি করে চাঁদাবাজি করতে গিয়েছিল অস্ত্র সহকারে, এবং সেখানে তিনি গ্রেপ্তার হয়। যে নিউজগুলো আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে। তো আমাকে একটু যুক্তি দিয়ে বলবেন যে জুলাইতে বা এই যে অগাস্টে, 5ই অগাস্টের পরে, আওয়ামী লীগ সরকার পতনের পরে, যখন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে খুন করা হচ্ছিল, তাদেরকে মব করা হচ্ছিল, তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে ফয়সাল করিম মাসুদ যদি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকে, সে কোন সাহসে এই যে আদাবরের দিকে একটা জায়গায় গেল কোটি টাকা চাঁদাবাজি করার জন্য অস্ত্র নিয়ে? আমাকে একটু বোঝাবেন এই লজিকটা। যদি এই ফয়সাল যদি আওয়ামী লীগ
বা ছাত্রলীগের হয়ে থাকে, তার সাহসটা কিভাবে হয়? আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, এটা কি সম্ভব পৃথিবীতে? যার দল পতন হয়েছে, যার চারপাশে সব মানুষকে খুন করা হচ্ছে, যার চারপাশে প্রতি মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ছেলেকে না পেয়ে মাকে কুপাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রলীগ বা আওয়ামী লীগের একজন কর্মী সে গিয়েছে চাঁদাবাজি করতে অস্ত্র নিয়ে আরেক জায়গায়। বিশ্বাস হয় আপনার? বুকে হাত দিয়ে বলেন তো। গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হওয়ার পরে তাকে ছাড়ালো কারা? তাকে ছাড়ালো হচ্ছে গিয়ে ওই আপনার ওই যে জামায়াতের যে আইনজীবী শিশির মনির এবং বিএনপির আরেকজন আইনজীবীও ছিল যুক্ত। এই দুইজন আইনজীবী মিলে এই ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলা, চাঁদাবাজির মামলা থেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আমাকে বলেন তো কোন যুক্তিতে? আওয়ামী লীগের একজন নেতা, যার পুরো পৃথিবীর সব মানুষ, তার চারপাশের মানুষ পালাচ্ছে জীবন নিয়ে, খুন হচ্ছে প্রতিদিন, সেই সময় দাঁড়িয়ে একজন সিনা টান করে গেল অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে, এটা আপনারা মেনে নিলেন। তারপর জামাত এবং বিএনপির আইনজীবীরা সম্মিলিতভাবে দ্রুত গতিতে তাকে জামিন করালো, এটা আপনারা মেনে নেন। এটা আওয়ামী লীগের জন্য করেছে তারা। শিশির মনির আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগের আইনজীবী, কেন করলো? তারপরে আসেন যে এই যে আইনজীবীরা মুক্ত করে আনলো, আইনজীবীরা মুক্ত করার পরে ফয়সাল করিম মাসুদ কোথায় গেল? সেগুলো ইনকিলাব মঞ্চে যোগ দিল। যোগ দিল মানে নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির সঙ্গে সে থেকে সব জায়গায় প্রচারণায় অংশ নিল। আপনারা একটু হিসেবগুলোকে মেলান। ইনকিলাব মঞ্চে সে নিয়মিত ওসমান হাদির সঙ্গেই থাকতো, ওসমান হাদির সঙ্গে সে নির্বাচনী প্রচারণা চালাতো, ওসমান হাদির খুব কাছের মানুষ হয়ে উঠলো। এই জায়গায় আপনাদের যদি একটু মগজ দিয়ে চিন্তা করেন, একটা জিনিস ভাববেন যে এই যে ছাত্রলীগ ট্যাগ দেয়া, অমুকে ছাত্রলীগ করতো, তমকে ছাত্রলীগ বলে তো ভাই আমরা হাসনাতকেও দেখছি ছাত্রলীগ করতো, সার্জিসকে দেখছি ছাত্রলীগের নেতা ছিল, বঙ্গবন্ধুকে নিয়ে সে বক্তব্য দিয়েছে, সে সারাক্ষণ জয় বাংলা বলতো, সে হলে পোলাপানকে গেস্ট রুম করাতো ছাত্রলীগের পক্ষ থেকে, মিছিলে যাওয়ার জন্য ফোর্স করতো। সাদিক কায়েম ছাত্রলীগের কর্মী ছিল, সে তার ওখানে সারাদিন জয় বাংলা করে বেড়াতো, সারাদিন হচ্ছে গিয়ে সে যাই করতো আর কি। ছাত্রলীগের কর্মীরা তার ছাত্রলীগের চাইতেও বেশি করতো সাদিক কায়েম, তারা তখন ছাত্রলীগের ব্যানারে। তো এই যে এক একটা দলের ভেতরে নিজেদের লোক ঢুকানো এবং সেই লোককে ঢুকিয়ে সেখানে অঘটন ঘটানো এবং সেটার দায় সেই দলের উপরে চাপানো, এই রাজনীতিটা বাংলাদেশে বিএনপিও করে না, এই রাজনীতিটা আওয়ামী লীগ করে না, জাতীয় পার্টি করে না, কেউ করে না। একমাত্র দল জামায়াত ইসলাম, একমাত্র দল শিবির যারা এই রাজনীতিটা করে। আপনার দলের ভিতরে লোক ঢুকিয়ে রেখে অপকর্ম করে সেই অপকর্মের দায় আপনার দলের উপরে চাপিয়ে দেবে, আপনাকে মানুষের কাছে ভিলেন বানাবে, আপনাকে ধ্বংস করবে আপনার দলের ভেতরে থেকে। এই রাজনীতিটা জুলাই আগস্টের পরে যদি আপনি না দেখে থাকেন, আপনি যদি বিশ্বাস না করে থাকেন, এই যে আজকে ডাকসুর যে বিভিন্ন নেতা শিবিরের, তারা যখন তাদের বক্তব্য তারা নিজেরাই স্বীকার করছে আমরা সেই সময় ছাত্রলীগ করেছিলাম, হ্যাঁ, সিচুয়েশনের কারণে। তো আপনার কি মনে হয় শিবির তাদের যে লুঙ্গির নিচে থাকা ছাত্রলীগের থেকে বের করে নিয়ে গেছে, এখন যারা বাংলাদেশের রাজনীতি করছে তাদের লুঙ্গির তলে কি ঢুকায় নেই শিবির? ফয়সাল করিম মাসুদ শিবিরের লুঙ্গির তলে থাকা একজন, যাকে ইনকিলাব মঞ্চে ঢুকানো হয়েছিল। এবার আসেন আরেকটা ব্যাপার, বর্তমানে বাংলাদেশে নিয়ন্ত্রণ করছে কারা? বিডিআর, পুলিশ, সেনাবাহিনী, যা যা বলছেন সব তো এই জামায়াতের কথা উঠতে বসতেছে। ইউনূস সহকারে কান ধরে 3 বার উঠবস করে যদি জামাত একবার হুমকি দেয়। সেই জায়গা থেকে এই যে হাদির যে খুনি ফয়সাল করিম মাসুদ কিভাবে পালিয়ে গেল বাংলাদেশ থেকে? একটু প্রশ্নের উত্তরটা খোঁজেন তো। আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে দায়িত্ব যে তাকে এত নিরাপদে সুন্দর করে বর্ডার পার করে নিরাপদে ইন্ডিয়াতে পৌঁছায় দেবে? একটু বিবেকটা খাটান। প্রশাসনের ভেতর থেকে কারা ওসমান হাদির খুনিকে ভারতে নিরাপদে পৌঁছে দিল? সেখানে প্রশাসন, বর্ডার গার্ড বারবার তো ইন্ডিয়ার দিকে আঙ্গুল তুলছেন, ইন্ডিয়া কেন আশ্রয় দিল। আপনাদের প্রশ্ন এটাও রাখা উচিত যে বাংলাদেশ থেকে বাংলাদেশের বর্ডার গার্ড দায়িত্ব পালন করে নাই কেন? বাংলাদেশের বর্ডারগুলো তো গার্ড রয়েছে, সেখান থেকে কিভাবে এই খুনি নিরাপদে পার হয়ে গেল? দায়টা তো আপনারও আছে, ভারতকে দায় দিচ্ছেন কেন? গত 1 বছরে গত 24-এর, আমি 25-এর কথা বলছি না, 24-এর 1 বছরে বাংলাদেশ থেকে জঙ্গি পালিয়ে গিয়েছিল অগাস্টের আগ পর্যন্ত 125 জন, লাস্ট 1 বছরে।
যেই জঙ্গিরা প্রত্যেকে ছিল হিজবুত তাওহিদের সদস্য। হিজবুত তাওহিদ একটা সংগঠনের 120 জন কলকাতা থেকে ধরা পড়েছে। তারপরে যদি আপনি হিসেব করেন চোরা কারবারি থেকে মাদক কারবারি থেকে শুরু করে মানে হেন কোনো উপায় নাই যেই উপায়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ভারতে না যায়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যেই দল যখন প্রেশার খায় বর্ডার লাগোয়া দেশ হিসেবে প্রত্যেকে ভারতে অবস্থান নেয় এবং সেখানে অন্যতমভাবে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আত্মরক্ষার্থে বাংলাদেশ ভারতে গিয়ে আশ্রয় নেয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে জঙ্গিরা। বাংলাদেশে জঙ্গিরা একটু অপকর্ম করে তারা সুন্দর করে ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন নাম লাগিয়ে হিন্দু নাম লাগিয়ে অনেক কিছু করে তারা ওখানে থেকে যায়। তো শুধুমাত্র ইন্ডিয়া আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়েছে এই কথাটা যদি বলতে হয় তাহলে আগে পরিসংখ্যানটা দেখে নেন কি পরিমাণ জঙ্গি আমরা রপ্তানি করি ভারতে। সেই টপিকে আমি যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে গিয়ে ফয়সাল করিম মাসুদকে কারা পাঠালো ভারতে, কোন ক্ষমতা বলে সে নিরাপদে পালিয়ে গেল এখান থেকে। এবং ইউনূস সরকার বিভিন্ন নাটক করতে 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 ওসমান হাদিকে নিয়ে এটা করে ওইটা করে, এখানে নাটক ওখানে নাটক করতে করতে কেন বর্ডার সিল করতে দেরি করলো, কেন তার পাসপোর্ট রেড অ্যালার্ট জারি করতে দেরি করলো, কেন সেখানে একদিন সময় পার করলো, একদিন পরে গিয়ে কেন রেড অ্যালার্ট জারি হয়। একটু হিসাবটা মিলান দয়া করে। আপনারা অন্ধের মতো শুধুমাত্র এদের তালে দৌড়াইয়া জুলাইতে দেশটাকে ধ্বংস করছেন। আপনাদের পায়ে পড়ি আর ধ্বংস করেন নাই দেশটা। দেশটাকে যেদিকে নিচ্ছেন বিশ্বাস করেন চিৎকার করে কাঁদবেন। আপনার বউ পোলাপান বাচ্চার লাশ নিয়ে সামনে চিৎকার করে কাঁদবেন, দিন আসতেছে সেটা আপনাদের কারণেই। শুধুমাত্র আওয়ামী লীগকে ঘেন্না করেন, আওয়ামী লীগকে চান না, এই একটা কারণে আপনারা পুরো দেশটা ধ্বংস করছেন, মুক্তিযুদ্ধকে ধ্বংস করছেন। যাই হোক, হিসাবটা একটু মেলান এখনো যে কারা ফয়সালকে বর্ডার পার হতে দিল এই খুনিকে। তারপরে এটার পেছনে আপনি জানেন ঝুমা অনেক কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে হাহাকার করে ফাটায় ফেলতেছে। ঝুমা হচ্ছে গিয়ে পুরো ক্যাম্পাসে পরিচিত সাদেক কায়েমের অনুসারী বলে। সাদিক কায়েমের অন্যতম ঘনিষ্ঠ যারা রয়েছে কর্মী তাদের মধ্যে ঝুমা একজন। সেই ঝুমা যখনই হাদিকে আঘাত করা হলো সবার আগে মাঠে নামলো ঝুমা। ঝুমা কান্নাকাটি করে পুরো ফোকাসটাকে ওইদিকে নিল এবং পুরাটাকে আওয়ামী লীগের দিকে ইয়ে করে দিল, ডাইভার্ট করলো। মিডিয়া বলবার চেষ্টা করলো জুলকার নাইন শায়ের কি একটা আছে ওই যে আপনার কি বলে আল জাজিরার, সে একটা পোস্ট দিল যে এই ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, সে অমুক জায়গায় সভাপতি ছিল। হ্যাঁ, পরে আবার ওই যে ফ্যাক্ট চেকার ইয়ে করলো যে না, সেই যেই সময়ের কথা বলছে জুলকার নাইন সেই সময়ে এই নামে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ কোনো ওই থানা পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে কোনো সভাপতি বা সেক্রেটারি পদে কেউ ছিল না, এটা মিথ্যা তথ্য। এটা দেওয়ার পরে মিডিয়া একটুখানি খিচ খাইলো, তখন সরাসরি মানে আওয়ামী লীগের অমুক পদে ছিল এটা বলা বন্ধ করলো যখন এটা ফাঁস হয়ে গেল। কিন্তু তারা প্রক্রিয়াটা ওখান থেকে শুরু করছিল কিন্তু খেলাটা জমাইতে পারে নাই। এখন জাস্ট নামে নামে বলে যাচ্ছে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ করছে, কিন্তু ফয়সাল করিম মাসুদ আওয়ামী লীগ হলে কিভাবে 5ই আগস্টের পরে সে কোটি টাকা চাঁদাবাজি করতে যায় অস্ত্র নিয়ে, কিভাবে সে বর্ডার পার হয়, কেন তাকে জামাত শিবিরের শিশির মনির জামিন করায়, প্রশ্নের উত্তরগুলো একটু বের করবেন। এটার মধ্যে দিয়ে লাভবান হয়েছে কারা? লাভবান হয়েছে জামাত, যারা বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না। সেই গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করতেছে, ভারতকে প্রতিদিন গালাগালি করতেছে, এমন কাজ করতেছে যে ভারত একটা হামলা চালা। ভারত কূটনৈতিক কারণে চুপ করে আছে। বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যাবে না, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানে অস্তিত্ব রাখা যাবে না, সেই জায়গা থেকে কাজ করতেছে এই শ্রেণীটা যাতে নির্বাচন না হয়। আপনি দেখবেন এই হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে জামাত এবং এনসিপি, বিএনপি চিপায় পড়ছে। এনসিপি দেশকে আরো অস্থিতিশীল করে তুলতেছে। যেমন ধরেন কালকে যখন প্রথম আলোতে হামলা হলো, প্রথম আলোতে হামলা, ডেইলি স্টারের হামলা, এটা শুধু সাধারণ হামলা না, আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো 2 দিন আগে। টকশোতে যারা এই সরকারের দুর্নীতি এনসিপির দুর্নীতি নিয়ে কথা বলছিল তাদের প্রত্যেককে থামানো হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে। দেন এই 2টা পত্রিকা আগুন জ্বালিয়ে ইউনুস গ্যাং সরাসরি বার্তা দিল এরপর থেকে যারা ইউনুসের বিরুদ্ধে কথা বলবে, এনসিপির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এইভাবে মানে কি বলে আওয়ামী লীগের দালাল বলে তাদের ভবনে আগুন জ্বালানো হবে। জাস্ট সেটার একটা মানে ট্রেলার দেখায় দিল ইউনুস গ্যাং। এনসিপি কান্না করতেছে আমরা এই ধরনের কাজ সমর্থন করি না, এটা জুলাই চেতনার বিরোধী, এরা জুলাই বিরোধী যারা এই প্রথম আলোতে আগুন দিয়েছে। প্রথম আলো কারণ বাজারে যেখানটায় ভবন তার থেকে যদি আপনি হেঁটেও যান তাহলেও লাগবে 3 মিনিট এনসিপির কার্যালয়ে যেতে বাংলা মোটরে। একটু আমাকে বোঝান, এনসিপির কার্যালয় থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্বে প্রথম আলো। প্রথম আলোতে যখন ভাঙচুর হয়, হামলা মামলা হয়, এই সময়টায় পুরো টাইমটা এনসিপির একটা মানুষ কেন ওখানে যায় নাই? এনসিপির কার্যালয়ের
ধরেন এই বিল্ডিং এর, রূপায়ণ বিল্ডিং এর যদি দারোয়ান গিয়ে ওখানে দাঁড়াইতো, বাংলাদেশে ইউনূস সমুত্যা দিত। মানে তারা তো এত ক্ষমতাশালী এনসিপি। যদি মানে হাসনাত কইতো খালি যে আমাকে এনসিপির দারোয়ান গিয়া ওখানে যাই এটা কয়ে আসো, তো সেনাবাহিনী সমুইটা দিব, কোনো নেতাও যাইতে দিব না। তাইলে তারা এই যে এখন বলতেছে এগুলো আমরা সমর্থন করি না, আমরা এটা না ওটা না, তাইলে একজনও কেন গেল না সেই সময়? আগুন লাগায় যখন পুইরা সব ছাই করে ফেলছে তখন তারা নাটক শুরু করে দিচ্ছে। ইউনূস তারপরে গিয়ে নাটক শুরু করে দিচ্ছে। পুরো ব্যাপারটাই মিডিয়াকে পুরোপুরি ভাবে দমন করার চূড়ান্ত মানে অ্যাটেম্প এটা, যেটার মাধ্যমে মিডিয়াকে পুরোপুরি দমন করার একটা বার্তা দিয়ে দিয়েছে ইউনূস এবং এনসিপি জামাত। খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা মাথায় রাখেন। এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, কালকে আপনারা দেখেছেন যে ইয়েতে যে হামলা হলো, আপনার ছায়ানটে হামলা হলো। ছায়ানট তো আওয়ামী লীগের কোনো মানে সংগঠন না, এটার সঙ্গে আওয়ামী লীগের দূরবর্তী কোনো সম্পর্ক নাই। কিন্তু ছায়ানট বাংলাদেশের প্রত্যেকটা বিজয় দিবস থেকে, স্বাধীনতা দিবস থেকে শুরু করে পয়লা বৈশাখ উদযাপন করে। রমনার বটমূলে যে বড় মানে এটা হয় আমাদের অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের মূল আয়োজক হচ্ছে কি ছায়ানট। ছায়ানটে হামলা কেন? ছায়ানটে হামলা কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের কালচারাল কোনো মানে প্রতিষ্ঠান থাকবে, সেই জায়গাটাও বার্তা দিয়ে দিল যে যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে কোনো প্রোগ্রাম করার মতো যে কালচারাল মানে ইয়ে ফাইটটা যারা করে, যারা সাংস্কৃতিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের বার্তা দেয়, তাদেরকে ঠিক এইভাবে জ্বালানো হবে, বার্তাটা দিয়ে দিয়েছে তারা। এই পুরো ব্যাপারটা পরিকল্পিত। ইন্ডিয়াকে যে উস্কানো হচ্ছে সেটা পরিকল্পিত, হাদিকে খুন করা হয়েছে পরিকল্পিত। এইরকম হাদি আমরা দেখেছি, জুলাইতে অনেক হাদিদেরকে খুন করা হয়েছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে খেপাবার জন্য। কালকে হাদি মারা যাওয়ায় কারা লাভবান একটু হিসাবটা মেলান। আওয়ামী লীগের লোকজনের উপরে নিধন চলছে, নির্বাচন বানচাল করবার অবস্থান তৈরি হচ্ছে, মিডিয়ায় আগুন দিয়ে মিডিয়াকে চুপ করিয়ে দেওয়ার প্রক্রিয়া হয়ে গেছে, কালচারাল মুক্তিযুদ্ধের পক্ষে যারা কালচারালি কথা বলতো তাদেরকে চুপ করায় দেওয়া হয়েছে ছায়ানটে আগুন জ্বালায়। মানে এই সব কাজগুলো কাদের পক্ষে যায় একটু হিসেব করেন। হাদির মৃত্যুতে কে লাভবান? ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ হাদির মৃত্যুতে। আওয়ামী লীগ যেই মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হবে, আওয়ামী লীগ কখনো সেই রাজনীতি করবে না। এটা পৃথিবীর যে কোনো পাগলও বুঝবে, শুধু পাকিস্তানপন্থী অন্ধ হায়নারা বুঝবে না। হাদির সন্তানের প্রতি আমার সহমর্মিতা। যেই কথাগুলো বললাম একটু মাথা খাটিয়ে চিন্তা করবেন, কারণ দেশটা যখন জ্বলছে আপনি রক্ষা পাবেন না, বিশ্বাস করেন। আজকে মনে হচ্ছে দেশ পাকিস্তান হয়ে গেলে অনেক ভালো থাকবেন, মুক্তিযুদ্ধ ধ্বংস হলে ভালো থাকবেন, ভারতকে উস্কানি দিয়ে কোনোভাবে বাংলাদেশ আনতে পারলে ভালো থাকবেন। 2026 সাল লিখে রাখেন। 2026 সালের ভেতরে আপনারা মানে এখনো যদি দেশটাকে রক্ষা না করেন, এইসব হায়নাদের কাছ থেকে চিল্লায় কাঁদবেন যে কেন এটা করছিলাম। লিখে রাখেন। ধন্যবাদ।